31 ডিসেম্বর সংবিধানের কবর রচিত হবে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য সামনের বছরটা 2025 সাল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খুবই খারাপ হবে। কেননা তিনি বলছিলেন যে বিএনপি যদি মাঠে নামে 1 ঘন্টার মধ্যে এই সরকার ফালাই দিতে পারবে তারা। 5 মাস শেষে এসে বৈষম্য বিরোধী ছাত্রদের টনক নড়েছে যে হায় হায় আমরা কি করলাম, এই রাষ্ট্র তো এভাবে চললে দিন শেষে আমরা মারা পড়ব। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা যারা রাজপথে হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন গুপ্ত হত্যার শিকার হয়েছে। অনেকের কাছে চিঠি যাচ্ছে, বাড়ির সামনে মৃত্যুর পরোয়ানা যাচ্ছে। একদিকে আমেরিকার ধমক আর একদিকে জাতিসংঘের ধমক, সব মিলিয়ে ধমকের ওপরে আছে বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান সরকার। এই ধমকের মধ্য থেকে বেরিয়ে আসবে কিভাবে সরকার? সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান সমন্বয়ক ও তার সহযোগী সহ 2 জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। অন্তর্বর্তীকালীন আগে কেউ বলছেন যে বিষয়টা একদম ক্লিয়ার। 31 ডিসেম্বরের আমরা যে ঘোষণাটা গতকালকে থেকে দেখছি যে জুলাই বিপ্লবের ঘোষণা না, নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তাকে নিশ্চিত করতেই সমন্বয়কদের এমন আয়োজন। এদেরকে দিয়ে যাচ্ছেন, কি বলবো, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তাতে মনে হচ্ছে শাহাবুদ্দিন সাহেবেরও যেমন চাকরি না থাকার সম্ভাবনা, তেমনি আমাদের ওয়াকারুজ্জামান সাহেবেরও তাই। তবে ওয়াকারুজ্জামান সাহেব যেহেতু সেনাপ্রধান, তাই তার চাকরিটা যেতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু এবার আমাদের রাষ্ট্রপতি সাহেবের তার চাকরিটা চলে যাবে। কেউ বলছেন যে বিষয়টা একদম ক্লিয়ার। 31 ডিসেম্বরের আমরা যে ঘোষণাটা গতকালকে থেকে দেখছি যে জুলাই বিপ্লবের ঘোষণা, এই ঘোষণাটা মোটামুটি আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতরে উচ্ছেদ করার জন্য অথবা উৎখাত করার জন্য। আবার কেউ বলছেন যে না, নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তাকে নিশ্চিত করতেই সমন্বয়কদের এমন আয়োজন। তবে সমন্বয়করা বলছেন নিজেদের নিরাপত্তা না, আমরা এটা বাংলাদেশের গণমানুষের জন্য করছি। তবে প্রশ্ন হচ্ছে তাদের এই বিষয়টাকে আসলে রাজনৈতিক দলগুলো অথবা সরকার কি সমর্থন দেবে কিনা, কারণ এটা একটা বিশাল একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ানোর সম্ভাবনা আছে। কারণ এই টোটাল ইস্যুটার মূল ইস্যু হচ্ছে সংবিধান যেটা আছে 1972 সালে, মানে বাংলাদেশের বর্তমান যে চলমান সংবিধান আছে, এই সংবিধানকে উৎখাত করাই অপরপক্ষে আপনার এই আন্দোলনের একটা প্রধান ইস্যু হিসাবেই কেউ মনে করছেন। এখন যদি বিষয়টা এমনই হয় তাহলে সংবিধান পরিবর্তনে বিএনপির যে অনড় অবস্থান, ছাত্রদের এই আহ্বান, তারা ঘোষণাপত্র পাঠ করতে পারবে, কিন্তু এটাকে রাষ্ট্র মেনে নেবে কিনা, অন্যান্য রাজনৈতিক দলগুলো মেনে নেবে কিনা, এটা একটা সাংঘর্ষিক অবস্থান আসতে পারে। দর্শক, 31 ডিসেম্বরকে ঘিরে যেই ধোঁয়াশা উঠেছে সেটা আজকে মোটামুটি ক্লিয়ার হিসেবে অনেকটা সামনে এসেছে যে এই ঘোষণাপত্রে আসলে কি থাকতে পারে। তো বলা হচ্ছে যে আপনার দলটির মুখপাত্র যিনি আছেন উমামা ফাতেমা, তিনি বলছেন শেখ হাসিনার আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল, মানে শেখ হাসিনার আমলটা কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে নিল, 9 দফা থেকে কিভাবে 1 দফা আমাদের আসতে হলো, ছাত্র জনতার আকাঙ্ক্ষা কিরূপ ছিল, এইসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো একজন সংগঠক ফারদিন হাসান, তিনি বলছেন জুলাই বিপ্লবের ঘোষণার প্রয়োজনীয়তা এবং এই ঘোষণায় কোন কোন বিষয় থাকতে পারে ধারণা দিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে আমার, আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাতে এই ঘোষণা লাগবে। তো কি অস্তিত্ব বাঁচাতে চায়? যে এই বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লবের রূপ দিতে এই প্রোক্লেমেশন অথবা এই ঘোষণাপত্রের দরকার ছিল। আর তাদের বক্তব্য এই কাজটা হওয়ার দরকার ছিল 5ই আগস্ট। আপনি যদি হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শোনেন, তার বক্তব্য যে এই মুজিববাদী যে সংবিধান, এটাকে উপরে ফেলতে হবে। তো মুজিববাদী সংবিধান বলতে বর্তমান বাংলাদেশের যে প্রচলিত সংবিধান আছে বা যে সংবিধানের উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেই সংবিধানটাকে তারা আপনার বাতিল করতে চায়। তো এটা তো তাদের বক্তব্য, কিন্তু বিষয়টা তো তাদের সিদ্ধান্তের উপরে না, এটা আদালতের একটা সিদ্ধান্ত থাকতে পারে, পাশাপাশি সরকারের সিদ্ধান্ত থাকতে পারে। এখন ছাত্ররা এটা আহ্বান জানাচ্ছে, তবে প্রেক্ষাপটটা ভিন্ন। সেই 5ই আগস্টের প্রেক্ষাপটে যেটা ঘটানো সম্ভব হয়েছে, এখনকার আইসা এই প্রেক্ষাপটটাতে বিএনপির অবস্থানটা কি হবে বা জামাত ইসলামের অবস্থান কি হবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হবে।
বলা হচ্ছে যে দেরিতে হলেও এটা যে হচ্ছে এটা স্বস্তির খবর। তাদের বক্তব্য যে এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন, আসলে এটা আসলে কি, মানে প্রোক্লামেশন জিনিসটা কি? আপনার এটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক অর্থে ঘোষণা। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাটা আমরা ডক্টর ইউনূসের কাছ থেকেও শুনি, মাহফুজের কাছ থেকেও শুনি, সম্ভবত ওই জিনিসটাই। তো এই ঘোষণাটি ঠিক কি করে? এই যে ধরেন এই সরকার, এটা তো সংবিধান অনুযায়ী অবৈধ। প্রোক্লেমেশন সেই সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে। যে স্টেট সিস্টেম আমাকে বা আপনাকে এখন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ফাঁসির আসামি বানিয়ে রেখেছে, সেই স্টেট সিস্টেমকে খারিজ করে দেয়। এই যে আমাদের নিত্যদিনের অভিযোগ থাকে যে এটা কেন এভাবে হচ্ছে না, ওইটা কেন ওইভাবে হচ্ছে না, এইসব হিসাব নিকাশ বদলানোর জন্যই এই প্রোক্লেমেশন জরুরি। রাষ্ট্রযন্ত্রের যেসব বস্তাপচা নিয়মের কারণে সব কাজ পিছিয়ে যা তা ছড়ে ফেলে জুলাইয়ের আলোকে নতুন রাষ্ট্র কাঠামো তৈরির ভিত্তি হবে এই প্রোক্লেমেশন। যে নতুন বাংলাদেশের স্বপ্ন এই দেশের মানুষ দেখছে তা বাস্তবায়ন হবে এবং এরই মাধ্যমে এই কাজটাও হওয়া উচিত ছিল 5ই আগস্ট, কিন্তু 5 মাস পরে হলেও বিষয়টি তা হচ্ছে। বাংলাদেশ 2.0 এই যে কথা আমরা এতদিন বলে এসেছি তা সত্যি হবে 31 তারিখ। আমি থাকবো সেদিন শহীদ মিনারে মুজিববাদের কবর রচনা করতে, আপনারা থাকবেন। তো মোটা দাগে বুঝতেই পারছেন যে এখানে শতভাগ যেটা নিশ্চিতকরণ করা হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরে আসতে দেওয়ার সকল রাস্তা বন্ধ করতে চাচ্ছে এই ছাত্ররা। তো আমরা কমেন্ট সেকশনে দেখছিলাম অনেকেই এখানে যারা আওয়ামী লীগ পন্থী আছেন, আবার আওয়ামী লীগের বিপরীতও আছেন, নানা রকম মন্তব্য। ওই কারো কারোর মন্তব্য যে তোমাদের ভবিষ্যৎকে সেভ করার জন্য, কারণ আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে, সহ সমন্বয়ক আছে, এদের প্রত্যেককেই মাসুল দিতে হবে কঠিনভাবে, এটা কিন্তু 100% নিশ্চিত। এখন বিএনপি আওয়ামী লীগের সাথে ওই রকম হার্ডওয়েতে যাবে না, জামাতও হার্ডওয়েতে যাবে না, তাহলে যেতে হবে কাদের? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা বর্তমানের যে অন্তর্বর্তী সরকার আছেন তাদেরকে। এর পাশাপাশি যে সংবিধান নিয়ে নানান প্রশ্ন রয়েছে, যে 72-এর সংবিধান নিয়ে অনেক বক্তব্য এই ছাত্ররা দিয়েছে। এখন মূল কথা হচ্ছে তাদের এই ঘোষণাপত্র আইনি দৃষ্টিতে কি? আইনি দৃষ্টিতে তাদের এই ঘোষণাপত্রের কোনো ভ্যালু নাই। এটাকে ভ্যালু দিতে গেলে রাষ্ট্রকে বা আদালতের মাধ্যমে এই সংবিধান পরিবর্তনের জন্য একটা নতুন ঘোষণা আসতে হবে। এখন সংবিধান পরিবর্তন করতে গেলে শুধুমাত্র কি ছাত্রদের আহ্বানই যথেষ্ট, নাকি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য যথেষ্ট? মানে দরকার হবে, অবশ্যই রাজনৈতিক দলগুলোর ঐকমত্য দরকার হবে। এখন বর্তমানে বিএনপির সাথে এই অন্তর্বর্তী সরকারের অবস্থান, ছাত্রদের এই ধরনের অ্যাক্টিভিটিস, বিএনপি কোনোভাবে এগুলোকে কিন্তু পজিটিভ নিচ্ছে না। আবার জনগণের মধ্যে একাংশ আছে এটাকে পজিটিভ নিচ্ছে, আবার নিচ্ছে না। কিন্তু জুলাই আগস্টের সাথে কানেক্টেড প্রত্যেকটা পরিবার বা যারা ছাত্ররা আছেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে যে সংবিধান পরিবর্তন করে ফেলা, পাশাপাশি এমনভাবে জিনিসগুলোকে নিশ্ছিদ্র নিরাপত্তায় নেওয়া যে আগামী দিনে কোনো রাজনৈতিক সরকার আসলেও তাদের জীবনের নিরাপত্তা থাকবে, ইভেন তাদের যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ নিয়ে, সেগুলোকে তারা বাস্তবায়ন করার জন্য একটা প্রেসার ক্রিয়েট করবে। এখন বিষয়টা তারা ঘোষণাপত্র দিবে। এখন এই ঘোষণাপত্রটা তারা যেটাকে বলছে লিখিত দলিল, রাষ্ট্র এটাকে দলিল হিসাবে অ্যাকসেপ্ট করবে কিনা, বা তারা সরকারের প্রতি বা রাষ্ট্রের প্রতি কী ধরনের চাপ প্রয়োগ করতে পারে, এটা হয়তো আমরা এখনো ক্লিয়ার না। বাট এটা নিয়ে বিএনপির সাথে, বিশেষ করে বিএনপি কোনোভাবে এই মুহূর্তে সংবিধান পরিবর্তনের পক্ষে না, এটা কিন্তু ক্লিয়ার। তো তারপরেও 31শে ডিসেম্বরে ছাত্রদের অবস্থানের পর বিএনপির অবস্থানটা পরিষ্কার হবে। পাশাপাশি 31শে ডিসেম্বর এখানে জনতার কতটুকু অংশ, যেহেতু এখন এখানে রাজনৈতিক বিভাজন আছে, ছাত্রদের মধ্যে নানান ধরনের বিভাজন আছে, এই সকল বিভাজনের পরে এই ঘোষণাপত্র পাঠের পর সেটাকে বাস্তবায়নের দাবিতে আসলে কত অংশ জনগণ সেখানে কানেক্ট হয়, সেটা একটা বিষয়। আর এর মাঝখানে আরেকটা বিষয় নিশ্চিত হবে, 5 মাস পরেও এই ছাত্রদের যেই কি বলে যে শৌর্য, বীর্য, অবস্থান বা তাদের যেই কি বলা হয় যে পাওয়ার ছিল জনগণের সাথে কানেক্টিভিটির, সেইটা আসলে কতটুকু আছে সেটাও কিন্তু 31শে ডিসেম্বর দেখা যাবে। একদিকে আমেরিকার ধমক, আর একদিকে জাতিসংঘের ধমক, সব মিলিয়ে ধমকের ওপরে আছে বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান সরকার। এই ধমকের মধ্য থেকে বেরিয়ে আসবে কিভাবে সরকার, সেই কৌশল তারা খুঁজছেন এবং বর্তমানে ধীরে চলো নীতি
অনুসরণ করেছেন ডক্টর ইউনূস সরকার, সেই আলোচনা হচ্ছে। কি সেই ধমক, কেন ধমক বলছিলাম আমেরিকার ধমকের কথা। আমেরিকার ধমকের কথা আমরা সবাই জানি। আমেরিকার বাইডেন প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, তিনি ডক্টর ইউনূসকে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে ডক্টর ইউনূসকে এক ধরনের ধমকই দিয়েছেন। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি যে একেবারে শূন্যের কোঠায় নেমে গেছে সেই ব্যাপারে সচেতন হওয়ার কথা বলেছেন, তাগিদ দিয়েছেন। ডক্টর ইউনূস এক ধরনের বাধ্য হয়েছেন একমত হতে এবং কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর ঘটবে না এমন কথা বলা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, মুক্তিযোদ্ধা নির্যাতন, বিভিন্ন রকমের মব জাস্টিস, ধর্মের নামে হানাহানি, এরকম ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে এবং সেই ঘটনার জন্য এক ধরনের রেড সিগন্যাল দিয়েছে আমেরিকা। এবং আমেরিকার সেই প্রশাসন, বাইডেন প্রশাসন, যে প্রশাসনের সঙ্গে ডক্টর ইউনূস সরকারের দহরম মহরম সম্পর্ক, সেই সম্পর্কের কি অবনতি ঘটেছে? ডোনাল্ড ট্রাম্প জেতার পরে সম্পর্ক কি পাল্টে গেছে? এই আলোচনা কিন্তু হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আসলে সম্পর্কটা যে আরো বেশি পাল্টে যাবে, সম্পর্কটা একেবারে ভিন্ন দিকে চলে যাবে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এদিকে আমেরিকা যখন ধমক দিচ্ছে এবং আমেরিকা আন্তর্জাতিক চাপের কারণেই অনেকটা ধমক দিচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন সহ ইউরোপীয় বিভিন্ন দেশ, আরো বিভিন্ন দেশের চাপের কারণে এই ধমকটা এসেছে বলেও সুধীমহলে আলোচনা হয়। এই ধমকের পাশে নতুন সংখ্যার খবর হচ্ছে জাতিসংঘ থেকে বার্তা এসেছে সেনাবাহিনীর ওপরে। সেনাবাহিনীর ওপরে বার্তাটা যেটা এসেছে সেটা হচ্ছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ওই একই। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে বাংলাদেশের যে জাতিসংঘে বাংলাদেশের সৈন্যরা যে শান্তি মিশনে যায় সেই শান্তি মিশনের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। জাতিসংঘ থেকে এই ব্যাপারে সেনাবাহিনীকে সাবধান করা হয়েছে। এটা সব থেকে বড় থ্রেট। এই থ্রেটটার কারণে সেনাবাহিনী বিগড়ে যেতে পারে, সেনাবাহিনী ইউনূস সরকারের প্রতি ক্ষিপ্ত হতে পারে এবং ক্ষিপ্ত হওয়ার ফলে সেনাপ্রধান ইউনূস সরকারের বিরুদ্ধে অবস্থান পর্যন্ত নিতে পারে, এমন আলোচনাও কিন্তু রয়েছে। সেনাবাহিনী কখনোই এটা টলারেট করবে না যদি তাদের শান্তি মিশন বন্ধ হয়ে যায়। এরকম ঘটনা বাংলাদেশে কখনো ঘটুক, এটাকে টলারেট করার কথা নয় সেনাবাহিনী। সেই ক্ষেত্রে সেনাবাহিনীর আমরা ভিন্ন রূপ দেখতে পারি। বর্তমান সরকার যেভাবে আন্তর্জাতিক চাপে রয়েছে, আমেরিকার চাপের কথা তো বললাম, এদিকে জাতিসংঘের চাপ, আন্তর্জাতিক বিভিন্ন দেশের চাপ রয়েছে, পার্শ্ববর্তী ভারতের চাপ রয়েছে। আমরা যখন ভারত বিদ্বেষী অবস্থানটা একেবারে তীব্র আকার ধারণ করিয়েছি বাংলাদেশে, তখন আবার ভারত থেকে চাল আমদানি করছি, পেঁয়াজ আমদানি করছি, বিভিন্ন কিছু আমদানি করতে বাধ্য হচ্ছি। সেই রকম পরিস্থিতিতে, সেরকম চাপের মুখে ডক্টর ইউনূস সরকারের কন্টিনিউয়েশন ব্যাহত হতে পারে। তার একটি লেটেস্ট স্ট্যাটাসে লিখেছে, কমরেডস 31 ডিসেম্বর, নাও অর নেভার। আরে বাপ রে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা কেন? সিংহ কোনোদিন ঘুরিয়ে পেঁচিয়ে গর্জন করে না। তুমি কি শেয়াল না হয় না? ঘুরিয়ে পেঁচিয়ে শয়তান তো শয়তানি করে। কোরআনের 18 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তার কিতাবে কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা নেই। ভালো লাগলে অনুসরণ করো, না হলে জাহান্নামে যাও। সিংহের জাত আমরা, কারণ আমরা 71-এ বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ধর্মনিরপেক্ষ বাংলাদেশে, আমরা বিশ্বাস করি সবার সম অধিকারে। কিন্তু তোমরা বৈষম্যের নামে চালিয়েছ শয়তানি। আর তোমরা কমরেডদেরকে তৈরি হতে বলো, আমরা তৈরি হই। আসো, বাঘে সিংহের সাথে তোমাদের শেয়ালদের পাংখা হোক। নানানজন নানান মত প্রকাশ করছে। আসলে কি ঘটবে 31 ডিসেম্বর? প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর। তারা বলছেন জুলাই প্রোক্লেমেশন অর্থাৎ 31 ডিসেম্বর একটা রেভুলেশন হতে যাচ্ছে, জুলাই রেভুলেশন নামে। ছাত্ররা এই দিন একটি ইশতেহার ঘোষণা করবেন, কারণ বিপ্লবী সরকার হবার কথা থাকলেও হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকার আজকে প্রায় 5 মাস অতিক্রান্ত করলেও এই সরকার কার্যত বিপ্লবের কোনো চিন্তাকে ধারণ করেনি বা বিপ্লবকে এখন পর্যন্ত সফলভাবে এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেনি। এখন পর্যন্ত সচিবালয়ে আগুন ধরছে, মানুষ আতঙ্কে থাকছে। এখন পর্যন্ত পুলিশের যেসব কর্তারা আমাদের ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে
তাদের গ্রেফতার করা হয়নি, তাদের বিচারও সেভাবে শুরু হয়নি। প্রসিকিউশন বলছে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিচারে আমরা কাজ করছি, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ এই কাজটি আমাদের না, রাষ্ট্রের। এখন পুলিশ যারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন, পুলিশ কেন পুলিশকে ধরছে না? যদি আমি সোজা বাংলায় বলি, পুলিশ কি পুলিশকে ধরবে? বা পুলিশের সঙ্গে হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা বিএনপি, তাদের মধ্যে কি একটা সম্পর্ক বা বন্ধুত্ব বা ভ্রাতৃত্ব আছে? তো ধরেন 2000-এর বেশি ছাত্র জনতা প্রাণ হারিয়েছে শেখ হাসিনার হাতে জুলাই অভ্যুত্থানে। যদি আমরা হিসেব করি প্রতিটা হত্যায় একজনও পুলিশ জড়িত থাকে, তাহলে 2000 নিঃসন্দেহে হত্যা মামলার আসামি এবং 20,000-এর অধিক আহত হয়েছে। এখন আমরা হিসেব করি যদি 20,000 আহত হয়, তাহলে 20,000 জনকে কারা আহত করেছে? আরো 20,000 জন পুলিশ বা সরকারি দলের গুন্ডা পান্ডারা। কিন্তু সরকারি হিসেবে আমরা কি দেখছি? কতজন গ্রেপ্তার? তার মানে জুলাই অভ্যুত্থান ঝিমিয়ে পড়েছে, স্থিমিত হয়ে গেছে। এর কারণ কি আসলে? কারণ হলো আমাদের অভ্যুত্থান বা আমাদের ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্ররা লিড দিয়েছিল এই আন্দোলনে, সেখান থেকে মাত্র 3 জন সমন্বয়ক তারা সরকারের উপদেষ্টা হয়েছেন, আর বাকি যারা হয়েছেন তারা এই অভ্যুত্থানের পক্ষে বিপক্ষে ছিলেন না। কেউ কেউ বিপক্ষেই ছিলেন, কিন্তু পক্ষের শক্তির মধ্যে আমরা খুব একজনকে দেখি না। তবে শেষ দিকে আমরা আসিফ নজরুলকে দেখেছি, তিনি পক্ষে নেমেছেন। এখন প্রশ্ন হলো, যারা এই আন্দোলনকে সমর্থন করেননি বা এই আন্দোলনের রাজপথে ছিলেন না, বা যারা এই আন্দোলনের নেপথ্যেও ছিলেন না, তারা যদি রাষ্ট্রের উপদেষ্টা হন, সেক্ষেত্রে তারা কি এই অভ্যুত্থানকে লালন করবে বা এই স্পিরিটকে ধারণ করবে? আমরা সহজ বাক্যে বলতে পারি না। 5 মাস শেষে এসে বৈষম্য বিরোধী ছাত্রদের টনক নড়েছে যে হায় হায় আমরা কি করলাম, এই রাষ্ট্র তো এইভাবে চললে দিন শেষে আমরা মারা পড়ব। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা যারা রাজপথে হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন, গুপ্ত হত্যার শিকার হয়েছেন। অনেকের কাছে চিঠি যাচ্ছে, বাড়ির সামনে মৃত্যুর পরোয়ানা যাচ্ছে, কিন্তু রাষ্ট্র, আমাদের নিরাপত্তা বাহিনী কোনো ব্যবস্থা নিতে পারছে না। তো সবকিছু মিলে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদরা প্রেস কনফারেন্স করে বলেছেন তারা 31 তারিখে মানে 31 ডিসেম্বর তারা যেখান থেকে এক দফা দিয়েছেন সেই শহীদ মিনারে বাংলাদেশের সকল আপামর জনতাকে আসতে বলছেন। তারা বলছেন সচিবরা আসবেন, মানে আমলারা আসবেন। তারা বলছেন পুলিশ আসবেন, ছাত্র আসবেন, শিক্ষক আসবেন, বিভিন্ন পেশাজীবী যেই ক্ষেত্রে ছিলেন, যারা এই জুলাই আন্দোলনে ছিলেন, পক্ষে ছিলেন, তারা প্রত্যেকে আসবেন এবং সবাইকে নিয়ে তারা ইশতেহার ঘোষণা করবে। কেমন হবে বাংলাদেশ? এই সংবিধান থাকবে কি থাকবে না? এই সংবিধান স্থগিত হবে? রাষ্ট্রপতি থাকবেন? এবং সংস্কার পদ্ধতি কোন প্রক্রিয়া আকারে সব কিছু মিলে তারা একটা ইশতেহার তৈরি করেছেন, যেটি তারা ঘোষণা করবেন 31 ডিসেম্বর, যেটাকে তারা বলছেন জুলাই প্রক্লেমেশন। এখন আমাদের আজকে এই 5 মাস শেষে এসে টনক নড়ল কেন? আমরা দেখলাম আমাদের অনেক ছাত্ররা যারা আন্দোলনের সামনে লিড দিয়েছেন, তারা উপদেষ্টা হয়ে খুশি হয়ে গেছেন, প্রোটোকল পেয়েছেন, দাবি মন্ত্রণালয় পেয়েছেন, নিজেদের লোকদেরকে গুরুত্বপূর্ণ পদে বসাবার চেষ্টা করেছেন। অনেকে অভিযোগ করছেন সুবিধাও আদায় করেছেন, কিন্তু দিন শেষে আমরা দেখলাম আমাদের আন্দোলন, এই অভ্যুত্থান ব্যর্থ হচ্ছে, বিপ্লব ব্যর্থ হচ্ছে। আমরা দেখছি পুলিশের মধ্যে ঝিমিয়ে পড়া। আমরা দেখছি যারা প্রকাশ্যে আমাদের ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, তারা আবার দায়িত্বে ফিরে এসেছেন। বিচার নিভৃতে কাজ, অর্থাৎ বিচার প্রক্রিয়া এক প্রকার থেমে যাচ্ছে। আমরা দেখছি আওয়ামী লীগ আবারও মাঠে সরব হচ্ছে বিভিন্ন ছদ্মনামে। তারা বিভিন্ন লীগ বাহিনী সেজে তারা মাঠে অরাজকতা সৃষ্টি করছে। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান সচিবালয় তারা আগুন দিয়েছে। এরপর তারা আরো ভয়ঙ্কর জায়গায়
আক্রমণ চালাবে, আগুন দেবে, অথবা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে। তার মানে আমরা কি বুঝলাম? হাসনাত আব্দুল্লাহ বলছেন বিগত 16 বছর ধরে ভারত বাংলাদেশে যে প্রক্রিয়াকে ইনস্টল করেছে সেই প্রক্রিয়া এখন রাষ্ট্র চলছে। তারা বলছেন মানুষ ভোট দিতে পারেনি, গত 3 টার্ম এদেশের জনগণ ভোট দিতে পারেনি, সেটাকে আবার পুনরুজ্জীবিত করা হবে। এবং মুজিববাদীরা, আওয়ামী লীগ বা বাকশাল যেভাবে ক্রমান্বয়ে এই রাষ্ট্রকে ধ্বংস করেছে, সেখান থেকে রাষ্ট্রকে তুলে ধরার চেষ্টা করা হবে। এবং আমি যদি তাদের বক্তব্যে যেটা বুঝতে পেরেছি, আমার যে ধারণা, তারা যে প্রক্লেমেশন ঘোষণা করবে বা যে রেভলিউশন তারা ঘোষণা করবে, এক কথায় তারা যে ইশতেহার ঘোষণা করবে সেখানে সংবিধানকে তারা স্টপ করে দিতে পারে। এবং রাষ্ট্রের ভেতরে যে প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, এই প্রক্রিয়াগুলোকে থামাতে ছাত্রদের এর বিকল্প কোনো পথ তারা হয়তো খুঁজে পাচ্ছেন না। কারণ দিন শেষে যে কথাগুলো আমরা এতদিন ধরে বলে এসেছি এবং বারবারই বলেছি যে এই উপদেষ্টাদের দিয়ে এই কাজ হবে না, এই উপদেষ্টাদের দিয়ে এই কাজ হবে না, দিন শেষে তারা বুঝতে পারছে আসলে রাষ্ট্র ব্যর্থ হতে যাচ্ছে, রাষ্ট্র সফলতার দিকে যাচ্ছে না। দিন শেষে তারা বুঝতে পারছে তাদের জনপ্রিয়তা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। দিন শেষে তারা বুঝতে পারছেন তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন। তাই এই 31 ডিসেম্বর হবে তাদের জনপ্রিয়তার যাচাইয়ের আরেকটি দিন। তারা সবাইকে আহ্বান করেছেন শহীদ মিনারে আসার জন্য। তারা দেখতে চান আসলে কারা আসে, তারা দেখতে চান তাদের প্রতি জনগণের আস্থা আছে কিনা, তারা দেখতে চান তারা যে রাজনৈতিক দলটা করবেন তাদের এই দলের প্রতি মানুষের আস্থা থাকবে কিনা। সবকিছু মিলে আমার কাছে এই বিষয়টাকে পজিটিভ মনে হচ্ছে, কারণ তারা জনপ্রিয়তার যাচাইয়ের একটা চেষ্টা করছেন। আবার অন্যদিকে আমাদের বহু সাংবাদিকরা এমনও অভিযোগ করেছেন যারা এই অভ্যুত্থানের জন্য দীর্ঘ 15 বছর কাজ করেছেন, মানুষকে জাগিয়ে তুলেছেন, সেই সব সাংবাদিকরা যারা প্রবাসী আছেন, দেশে আছেন, যে যেই প্রান্তে আছেন, তারা অভিযোগ করেছেন যে 6 মাস তারা এই আন্দোলনটাকে, মানে এই বৈষম্য বিরোধী বা অন্তর্বর্তীকালীন সরকারকে দেখবেন। এরপর তারা প্রকাশ্যে এই সরকারের বিরুদ্ধে মাঠে নামবেন। কারণ এই সরকারকে 6 মাস ধরে যত রকম পরামর্শ দেওয়া হয়েছে, যতগুলো প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, যত রকম সুপরামর্শ দেওয়া হয়েছে, সরকার সেই দিকে হাঁটছে না। বরং সরকার প্রথম আলো, ডেইলি স্টার, ঘরানার একটা টিম নিয়ে, অর্থাৎ ভারতীয় এজেন্টদেরকে বাংলাদেশে বসিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, যেটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বপ্নকে ব্যর্থ করছে। আমি নাম বলবো না, হয়তো আপনারা খুব শীঘ্রই দেখবেন। অনেকেই অভিযোগ করেছেন যে এই রাষ্ট্রের জন্য তারা যে মাসুল দিয়েছেন, তারা যে দেশ ছেড়েছেন, প্রবাসী হয়েছেন, পরিবার পরিজনদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন, এবং শেষ পর্যন্ত যে অভ্যুত্থান ঘটেছে, সেই অভ্যুত্থানের ফলাফল আসলে আমাদের জন্য এখন পর্যন্ত কোনো সুখকর কিছু দেখি না। শুধু হাসিনা মুক্ত বাংলাদেশকেই আমরা দেখছি, কিন্তু সেই দেখছি এখনো 72 জন সচিবের মধ্যে আওয়ামী লীগের 36 জন সচিব বসে আছে। এখনো দেখছি আমাদের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় সচিবালয় আগুন ধরে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এর কোনো কারণ আমরা খুঁজে পাই না। রাষ্ট্র যে একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে তার সব রকম আলামত আমরা দেখতে পাচ্ছি। অনেকেই বলছেন রাষ্ট্র গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। তার প্রধান কারণ হলো এই সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথম দিকে যেভাবে দখলদার বাহিনীকে বা ফ্যাসিস্টকে ধরপাকড় শুরু করেছে, দিন যত গড়াচ্ছে এটা স্থগিত হয়ে যাচ্ছে, এটা স্লো হয়ে যাচ্ছে। এখন আওয়ামী লীগ একটার পর একটা অপারেশন করছে, কারণ আওয়ামী লীগ এখন দেশে আবার ঠিক দাঁড়িয়ে গেছে। হয়তোবা স্লোগান দিচ্ছে না, হয়তোবা মিছিল করছেন, হয়তো ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় নামছে না, কিন্তু আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়ে গেছে। তারা এখন এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য, নৈরাজ্য সৃষ্টির জন্য, তারপর যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হত্যার বিষয়টা নেমে গেছে। তাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? রাষ্ট্র নিচ্ছে না, কোনোভাবেই নিচ্ছে না। এক একজন উপদেষ্টার বক্তব্য শুনে মনে হচ্ছে এই রাষ্ট্রে তাদের চেয়ে আর কেউ বেশি বুঝদার নেই, তারা যা করছে সেটাই যেন ঠিক।